আমার ছোট্ট সোনা বন্ধু, কেমন আছো? আজ তোমাকে আমি শুকতারা থেকে একটা ছোট্ট গল্প শোনাবো। শিবাজির নাম শুনেছো তো? সেই তার গল্প। লেখাটা লিখেছেন শিশির বিশ্বাস। খুব ভালো লাগবে তোমার। পবন খিন্দের আগে। তাহলে বলি, মহারাষ্ট্রের বেশিরভাগ অংশ জুড়ে সবুজে ভরা অনুচ্চ পাহাড়ের সারি, তারই মাঝে চাষের ক্ষেত, উর্বর কালো মাটির জমি। চাষ করলে ভালো ফসল ফলে, কিন্তু সে ফসল যে ঘরে উঠবে এমন নিশ্চয়তা নেই। 17 শতকের এ গল্প, যখন সারা মহারাষ্ট্র জুড়ে আক্ষরিক অর্থেই অরাজকতা। দক্ষিণে বিজাপুর রাজ্য, তাদের সঙ্গে মোগল সম্রাটের গোলমাল তো লেগেই রয়েছে। অগত্যা সাধারণ মানুষের দুরবস্থা চরমে। এছাড়া রয়েছেন মারাঠা দলপতি রাজা শিবাজি। সত্যি মিথ্যা অনেক কথাই শোনা যায় তার সম্পর্কে। তিনি নাকি দুই পক্ষেরই শত্রু। সব মিলিয়ে দেশে আইনের শাসন বলতে কিছু নেই। চড়া রোদে একাকী নিজের ক্ষেতের ধারে বসে শিবাকেও সেই কথাই ভাবছিল। ওরা পরামানিক, চুলদাড়ি কাটাই পেশা। কিন্তু দেশের যা অবস্থা, শুধু চুলদাড়ি কেটে আর দিন চলে না, পেটেই টান। চুলদাড়ির পিছনে পয়সা খরচ করার বিলাসিতা কোথায়? যদিও বা কেউ আসে, পয়সা ছোঁয়াতে আপত্তি। শিবা বিয়ে থা করেনি, কিন্তু বাড়িতে মা বাবা তো রয়েছে, ছোট দুই ভাই বোন। পেট কম নয়। বেচারা বাধ্য হয়ে এবছর কিছু জমি চাষ করে মকাই বুনেছিল। তা মকাই ধরেছিল চমৎকার। ছোট বোনটা একদিন পুড়িয়ে খাবার জন্য একটা কচি মকাই চেয়েছিল। শিবা প্রাণ ধরে দিতে পারেনি। আদর করে বলেছিল, না রে বোন, কচি মকাই খেতে নেই, আর কদিন পরেই পাক ধরবে, তখন যাও খাস বরং। সেই ক্ষেত ভরা মকাই আজ লুট হয়ে গেল। বিজাপুরের একদল ঘোড়সওয়ার সেনা যাচ্ছিল। ক্ষেত ভরা কচি মকাই দেখে ঝাঁপিয়ে পড়তে দেরি করেনি। কত খেয়েছে, কত পরে খাওয়ার জন্য পিঠের ঝুলিতে ভরে নিয়েছে। বাকি যা ছিল বরাদ্দ হয়েছে ঘোড়ার জন্য। মকাইয়ের ক্ষেত দেখতে দেখতে সাপ। খবর পেয়ে ছুটে এসেছিল শিবা। বাবা মা মানা করেছিল অনেক, যা গোয়ার ছেলে, কি করতে কি করে বসবে, প্রাণটাই যাবে। শিবা কান দেয়নি। ছোট ভাই সখারামও সঙ্গে আসতে চেয়েছিল, তাকে অবশ্য বুঝিয়ে নিরস্ত করেছে। ছুটে এলেও দাঁড়িয়ে দেখা ছাড়া কিছুই করতে পারেনি বেচারা। লুঠেরার দল চলে গেছে অনেকক্ষণ। ঠা ঠা রোদে শিবা ক্ষেতের পাশে মাথায় হাত দিয়ে বসে আছে। পেট ভরে খাবার জোটে না, তবু 22 বছরের শরীরটা এখনো তেজি ঘোড়ার মতো। ছোটোখাটো দেখতে হলেও গ্রামের সমবয়সী কেউ ওর সঙ্গে এঁটে উঠতে পারে না, সমীহ করে। অথচ এত পরিশ্রমে ফলানো ফসল ওর চোখের সামনে লুট হয়ে গেল। তাকিয়ে দেখা ছাড়া কিছুই করতে পারল না। একা বসে সেই কথাই ভাবছিল শিবা। হঠাৎই দূরে ঘোড়ার খুরের আওয়াজ কানে খাড়া হয়ে উঠল। আর একদল ঘোড়সওয়ার আসছে, তবে এরা সংখ্যায় বেশি নয়। একটু পরেই সামনের পথ দিয়ে চলে গেল তারা। সব মিলিয়ে জনা 10। কোমরে তলোয়ার, পিঠে ঝোলানো ঢাল। দীর্ঘ বর্ষা থাকলেও এরা বিজাপুরের সৈন্য নয়। পোশাক অন্যরকম, অমন ঝকমকেও নয়, মলিন সাদামাটা। দলটা খানিক দূরে গিয়ে দাঁড়িয়ে পড়ল হঠাৎ। দলের প্রথমে ছোটোখাটো চেহারার এক সৈনিক, পাশে অপেক্ষাকৃত দীর্ঘদেহী একজন। তার সঙ্গে নিচু গলায় খানিক কথা বলে ঘোড়া ঘুরিয়ে এগিয়ে এলো ওর দিকে। সামনে এসে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল। মলিন পোশাক হলেও মানুষটি যে পোড় খাওয়া সৈনিক বুঝতে ভুল হলো না শিবার। কপালে সিঁদুরের ফোঁটা, দুই চোখে শানিত দৃষ্টি। সেই চোখের দিকে তাকিয়ে শিবা ত্রস্তে দাঁড়িয়ে উঠেছে। আগন্তুক প্রশান্ত গলায় বললেন, কি হে ছেলে, মন খারাপ তো? তার নিজের দেশ ভিনদেশীরা এসে শাসন করলে এটাই তো নিয়তি। কি আশ্চর্য, একটু আগে ঠিক এই কথাই ভাবছিল শিবা। বিজাপুরের শাহ ভিনদেশী, আগ্রার মোগল সম্রাটও তাই। এদেশের মানুষের কথা ভাবতে তাদের বয়েই গেছে। লুটে পুটে তো খাবেই। সামান্য গলা ঝেড়ে নিয়ে বলল, তা তেমন মানুষই বা দেশে কোথায়। শিবা বরাবরই কিছু ডাকা বুকো গোছের, বলতে এতটুকু বুক কাঁপল না।
অন্য পক্ষ কিন্তু রাগলো না, অল্প মাথা নাড়িয়ে বলল, একদম। তবে আজ হয়তো নেই, আগামীকাল তো আসতেও পারে। সেজন্য শুধু কপাল না চাপড়ে দেশের মানুষদেরও এগিয়ে আসা দরকার, তাই না? সেই কথায় শিবার মুখে চট করে উত্তর জোগালো না। অন্য পক্ষ কিন্তু থামলো না, ফস করে বলল, তার নাম কি হে তোমার? কোন গ্রামের? আজ্ঞে শিবা। আগন্তুক সৈনিকের নাম প্রভু দেশপাণ্ডে। পোড় খাওয়া মানুষ, বহু যুদ্ধে অভিজ্ঞ। মানুষটি শিবার কথায় চমকে উঠে কপালে হাত ছোঁয়ালেন একবার। জয় মা ভবানী, তোমারই কৃপা মা। শিবা হাঁ করে তাকিয়েছিল। লক্ষ্য করে তিনি বললেন, ঘাবড়িও না শিবা, মা ভবানীর কৃপায় আমাদের মারাঠা জাতির ভরসা। তা পুরো নাম? শরীরে তো তাকত আছে দেখছি, শুধুই খেতির কাজ করো? আগে পুরো নাম শিবা খেউর। পেটের দায়ে এবারই প্রথম ক্ষেতের কাজ করব ভেবেছিলাম। খেউর মানে পরামানিক? কি ভাগ্য! তা শুধু চুল দাড়ি কাটো না অন্য কাজও করতে পারো? মানে কাটা ছেঁড়া? এখানে বলে রাখি, সেখানে এদেশের নাপিত তথা পরামানিক জাতি শুধু চুল দাড়ি কাটতো না, খুর হাতে ছোটোখাটো কাটা ছেঁড়া তথা শল্য চিকিৎসার কাজও করতে পারত। গ্রামের বিভিন্ন বাড়িতে এসব কাজে প্রায়ই ডাক পড়তো তাদের। সেই কারণে সৈন্যদলেও পদক ছিল। অস্ত্রের আঘাতে বিষিয়ে ওঠা ক্ষতস্থান পরিষ্কারের কাজেও ডাক পড়ত। আর ঘটনা হলো, নিছক চুল দাড়ি কাটার থেকে শিবার এই কাজটাই বেশি পছন্দ। অল্প হেসে ঘাড় নাড়ল। বললাম না, সবই মা ভবানীর কৃপা। প্রভু দেশপাণ্ডে ফের তার হাত কপালে ছোঁয়ালেন। তা শোনো হে ছেলে, জরুরি এক কাজে বের হয়েছি এখন, হাতে সময় কম। তবে খুব শিগগির তোমার সঙ্গে দেখা হবে আবার। মনে হয় তখন তোমার মন কিছু ভালো করতে পারবো। শিবা বোকা নয়। আগেই কিছু সন্দেহ হয়েছিল, এবার আগন্তুকের কথায় সেই সন্দেহ খানিক পূর্ণতা পেল। তাড়াতাড়ি বলল, আপনারা আপনারা বিজাপুরের ওই লুঠেরা সেনাদের খোঁজে চলেছেন বুঝি? বাহ, তোমার বুদ্ধিও বেশ ধারালো দেখছি। হ্যাঁ, একদম ঠিক। ওই লুঠেরাগুলোর খোঁজেই চলেছি আমরা। ঠিক, কিন্তু পারবেন? শিবার কণ্ঠে হতাশা গোপন রইল না। ওরা যে সংখ্যায় অনেক, আর আপনারা মাত্র 10 জন। শোনো শিবা, আমি প্রভু দেশপাণ্ডে, শিবাজি রাজার সেনাদলের নগণ্য এক সর্দার বলতে পারো। তবু কথা যখন দিয়েছি, তোমার মন ভালো করার চেষ্টাও তো করতে হবে। শিবাজি? আপনি রাজা শিবাজি দলের মানুষ? কোথায় তিনি? প্রভু দেশপাণ্ডে সে কথার উত্তর না দিয়ে সামান্য মুচকি হেসে বললেন, শিবা, লুঠেরা দলের কাউকে দেখলে চিনতে পারবে এখন? কেন পারবো না? শিবা মুহূর্তে উত্তর দিল, অনেককেই চিনতে পারবো। তার মধ্যে মাঝবয়সী গালের কাছে কাটা দাগওয়ালা লোকটা বোধহয় দলের সর্দার। আস্ত শয়তান। হ্যাঁ, লোকটা আশরাফ হোসেন, দলের সর্দার। তাহলে এবার আসি ভাই, ফের দেখা হবে। জয় মা ভবানী। কপালে হাত ছুঁয়ে চলে গেলেন প্রভু দেশপাণ্ডে। অল্প দূরে অপেক্ষারত অন্যদের কাছে যেতেই 10 অশ্বারোহী ধুলো উড়িয়ে দূরে পাহাড়ের আড়ালে হারিয়ে গেল। বাড়ি ফিরে এলো শিবা। দেশে বিজাপুরি সেনা আর মোগল বাহিনীর লড়াইয়ের মধ্যে পড়ে সাধারণ মানুষের দুর্গতির শেষ নেই। মানুষ মেনেও নিয়েছে যেন। বাড়ির সবাই তাই শিবার আশা ছেড়েই দিয়েছিল। ভয়ে খবরটুকু পর্যন্ত নিতে যেতে পারেনি। মা ছুটে এসে জড়িয়ে ধরলেন ছেলেকে। বাবা, কিছু হয়নি তো তোর? উত্তরে শিবা সামান্য মাথা নাড়ল শুধু, ভাঙল না কিছুই। অবশ্য বলার মতো কিছু ঘটেওনি। কেউ আর জিজ্ঞাসাও করেনি। ছেলে যে ফিরে এসেছে তাতেই খুশি। দিনকালের যা অবস্থা, সন্ধ্যের পর কেউ আর বাইরে থাকে না, বিকেলের মধ্যেই ঘরে ফিরে আসে। দুপুরে সেই ঘটনার পর শিবাও আর বের হয়নি, ঘরেই ছিল। অন্ধকার যখন ঘন হয়ে উঠেছে, অশ্বক্ষুরের খটখট শব্দে বাড়ির সামনে এসে দাঁড়ালো এক ঘোড়সওয়ার। গলা ঝেড়ে ডেকে উঠল, শিবা, শিবা খেউর আছে? গ্রামে এক ঘোড়সওয়ার ঢুকেছে, ততক্ষণে রাষ্ট্র হয়ে গেছে চারদিকে। খবরটা শিবাদের বাড়িতেও এসে পৌঁছেছিল। দরজা বন্ধ করে সিঁটিয়ে রয়েছে সবাই। বাইরে ওই ডাক শুনে ঘরে সবাই যখন দমবন্ধ হবার জোগাড়, দরজা খুলে বের হয়ে এলো শিবা। অন্ধকারেও অশ্বারোহী মানুষটাকে চিনতে ভুল হলো না, সেই প্রভু দেশপাণ্ডে। শিবাকে দেখে পিঠের ঝুলির ভিতর থেকে কি একটা বের করে ছুঁড়ে দিলেন সামনে। দুপুরে কথা দিয়েছিলাম, দেখো তো চিনতে পারো কিনা। অন্ধকারের সামনে পড়ে থাকা বস্তুটার দিকে তাকিয়ে শিবা সারা শরীর ততক্ষণে হিম হয়ে গেছে। ভাগ্যিস বাড়ির আর কেউ বের হয়নি। বস্তুটি এক সদ্য ছিন্ন নরমুণ্ড, গালের পাশে কাটা দাগ, বাহারি চুলদারি। তোমার সেই আস্ত শয়তান লোকটা, বিজাপুরি লুঠেরা সর্দার আশরাফ হোসেন।
বলতে বলতে প্রভু দেশপাণ্ডে ঘোড়া থেকে লাফিয়ে নেমে পড়লেন। দাড়ি ধরে কাটা মুন্ডটা ফের ঝুলিতে চালান করে দিয়ে হাত ঝাড়তে ঝাড়তে শিবার দিক তাকালেন। তবে আস্ত শয়তান হলেও লোকটা কিন্তু লড়াই করতে জানে, সহজে কবজা হয়নি, কুর্নিশ জানাতে হয়। শিবার মুখে তখনও কথা নেই। ব্যাপারটা কিছুতেই যেন বিশ্বাস হতে চাইছিল না। নিজের চোখেই দেখেছে বিজাপুরী দলে 50 জনের বেশি সশস্ত্র সৈনিক ছিল, অন্য পক্ষে মাত্রই 10 জন। কিভাবে ব্যাপারটা সম্ভব হলো কিছুতেই ভেবে পাচ্ছিল না। ওর সেই মুখের দিকে তাকিয়ে প্রভু দেশপাণ্ডে হেসে বললেন, না হে শিবা, আজব কিছুই ঘটাইনি আমরা। যাবার পথে এক গ্রাম পড়েছিল, তোমাদের মতোই ছোট্ট গ্রাম, কিন্তু মানুষগুলো অন্যরকম। শিবাজি রাজার অনুগামী, গ্রামে ক্ষেতির কাজই করে, কিন্তু লড়াইটাও শিখেছে। শিবাজি রাজার কথায় তারা রাজি হয়ে গিয়েছিল। ঘোড়ার বালাই নেই, অস্ত্র বলতে ধনুক, বর্ষা আর রামদা। তবু লুঠেরা বিজাপুরী সেনার 55 জনের দলকে নিকেশ করে দেয়া গেছে। বেগতিক দেখে কয়েকজন অবশ্য পালিয়েও গেছে, গ্রামবাসীদের কয়েকজনও মারা গেছে, কিন্তু পরোয়া করেনি। মাথা উঁচু করে সম্মান নিয়ে বাঁচতে হলে বিনিময়ে কিছু তো দিতেই হয়। তোমাকে আরেকটা খবর দিই, লুঠেরাদের দল ওদের গ্রামের পাশ দিয়েও গেছে, কিন্তু পাশেই ফসল ভরা ক্ষেত, তবু কেউ হাত দেয়নি জানো। ওরা জানে তাতে বিপদ আছে, 2-4টে লাশ পড়ে যেতে পারে। শিবা হাঁ করে শুনছিল। প্রভু দেশপাণ্ডে থামতে কোনো মতে বলতে পারল, শিবাজি রাজা আপনাদের সঙ্গে ছিলেন তখন? ছিলেন তো। প্রভু দেশপাণ্ডে মৃদু হাসলেন। ওই ছোটখাটো মানুষটা যার সঙ্গে কথা বলছিলেন তখন? ঠিক তাই, তোমার মতোই ছোটখাটো মানুষ উনি। শুধু তাই নয়, তোমাদের দুজনের চেহারা তো মিল আছে অনেক, হুবহু একই চোখ মুখ, শুধু দাড়িটাই নেই। ওটা থাকলে চিনে নেওয়া মুশকিল। ফারাক শুধু দুজনের বুকের পাটা, নইলে খোদ মোগল সম্রাটের রাতের ঘুম নষ্ট করে দিতে পারেন। প্রভু দেশপাণ্ডে থামলেন। শিবা কোনো মতে শুধু বলতে পারল, আমিও তার দলে যোগ দেব। অস্ত্র চালাতে আমি জানি না, কিন্তু শিখে নেব, শিখতে পারবো। আমরাও তাই চাই। শিবা থামতে প্রভু দেশপাণ্ডে বললেন, যুদ্ধে অস্ত্র চালনা পরে শিখে নিলেও চলবে, তবে কাটা ছেঁড়ায় ভালো অস্ত্র করতে পারে আপাতত তেমন কয়েকজন পরামানিক আমাদের খুব দরকার। তা আমার চিকিৎসাটাই আগে করো দেখি। তোমার আস্ত শয়তানটা জখম তো আমাকে কম করেনি। প্রভু দেশপাণ্ডে যে ভালোই আহত, অন্ধকারে তেমন নজর পড়েনি শিবার। এবার খেয়াল হতে তাকিয়ে দেখলো মানুষটার শরীরে অসংখ্য ছোট বড় ক্ষতচিহ্ন, রক্ত জমাট বেঁধে শুকিয়ে গিয়েছে, কত ক্ষত দিয়ে ফের কাঁচা রক্ত পড়াচ্ছে। ইতিমধ্যে ঘর থেকে বের হয়ে এসেছে অন্যরাও। ও মাকে জল গরম আনতে বলে প্রভু দেশপাণ্ডের ক্ষত পরিষ্কার করতে বসলো। এতক্ষণ ধরে যে কথা বললাম তাতে আসল গল্পের সলতে পাকানো হলো মাত্র। তবু আসল গল্পটা সংক্ষেপেই সেরে ফেলবো এবার, কারণ সে গল্প নির্ভেজাল সত্যি ঘটনা, ইতিহাসেও রয়েছে। সেদিনে সেই ঘটনার পর কেটে গেছে আরও কয়েক বছর। শিবা যোগ দিয়েছে শিবাজি রাজার দলে, খুব কাছের মানুষ তা। দাঁড়িয়েও রেখেছে হুবহু শিবাজির মতো করে, হঠাৎ দেখলে চিনে ওঠা মুশকিল। এই কয়েক বছরে চমৎকার অস্ত্র চালনাও শিখে নিয়েছে। ভাই সখারাম শুধু নয়, ওদের গ্রামের অনেকেই তখন শিবাজির বাহিনীতে বিশ্বস্ত সৈনিক। শিবাজির শক্তি ক্রমশই বেড়ে চলেছে দেখে বিজাপুরের শাসক আদিল শাহকে শেষ পর্যন্ত নড়ে বসতে হয়েছে। শিবাজির বাবা শাহাজি ভোঁসলে তখন তাঁরই অধীনস্থ এক বড় জায়গিরদার। ভেবেছিলেন ছেলেকে সহজেই বশে আনতে পারবেন, কিন্তু তা যখন হলো না, দায়িত্ব দিলেন আফজল খাঁর ওপর। সামান্য এক মারাঠা সর্দার শিবাজির ব্যবস্থা করার জন্য তিনি যুদ্ধের প্রয়োজন মনে করেননি। বিনা যুদ্ধে শিবাজিকে হত্যা করার মতলব এঁটে শিবিরে সন্ধির জন্য ডেকে পাঠিয়েছিলেন। আফজল খাঁর মতলব বুঝতে চতুর শিবাজির কিন্তু অসুবিধে হয়নি, প্রস্তুত হয়ে গিয়েছিলেন। তারপর পোশাকের আড়ালে লুকিয়ে রাখা মামুলি এক বাগ্নক অস্ত্র দিয়ে কীভাবে তাকে বধ করেছিলেন তা তো প্রায় সবারই জানা। আফজল খাঁ তখন বিজাপুর সুলতানের প্রধান সেনাপতি, প্রবল প্রতিপত্তি। বলাই বাহুল্য, সেই আফজল খাঁর পরিণতি দেখে আদিল শাহ কিছু ঘাবড়ে গিয়েছিলেন। আফজল খাঁর পুত্র ফতে খাঁকে শিবাজির ব্যবস্থা করার দায়িত্ব দেবেন কিনা ভাবছিলেন। সেই সময় আফজল খাঁর বেগম তাকে জানালেন, ছেলে মানুষ ফতে খাঁ নয়, শিবাজিকে শায়েস্তার দায়িত্ব দেওয়া হোক সিদ্ধি জোহরকে। বিজাপুরের আব্বাসীয় যোদ্ধা সিদ্ধি জোহর তখন আদিল শাহর এক ডাকসাইটে সেনাপতি। প্রস্তাবটা আদিল শাহর মনে ধরল, তাছাড়া উপায়ও ছিল না। শিবাজি ততদিনে প্রতাপগড় ও কোলাপুর জয়ের পর পানহালা দুর্গে অবস্থান করছেন। খবর এসেছে উপযুক্ত সৈন্য জোগাড় হলেই ধাওয়া করবেন বিজাপুরের দিকে। অগত্যা সিদ্ধি জোহরকে ডেকে পাঠানো হলো দরবারে।
সেনাপতি সিদ্ধি জোহার পরিকল্পনা কষে প্রথম সারির কুশলী 10,000 সৈন্য চাইলেন। তাই দেওয়া হলো তাকে। বিপুল সৈন্য নিয়ে সিদ্ধি জোহার এবার পানহালা দুর্গ অবরোধ করলেন। চলল মাসের পর মাস। শিবাজির এক সেনাপতি নেতাজি পালকর তখন অন্য স্থানে ছিলেন। খবর পেয়ে তিনি যথাসাধ্য চেষ্টা করেও সেই অবরোধ ভাঙতে পারলেন না। এদিকে 5 মাস অতিক্রান্ত হয়ে গেছে। দুর্গে খাদ্য সংকট, আত্মসমর্পণ ছাড়া পথ নেই। কিন্তু অন্য ধাতের মানুষ শিবাজি স্থির করলেন অবরোধ ভেঙে বেরিয়ে যাবেন তিনি। কাজটা যে খুব সহজ নয় নেতাজি পালকরকে ব্যর্থ হতে দেখে বুঝে নিয়েছিল সবাই। সুতরাং শুরু হলো সলা পরামর্শ, নানা পরিকল্পনা। শুধু পানহালা দুর্গ থেকে অবরোধ ভেঙে বেরোতে পারলেই হবে না, পৌঁছতে হবে প্রায় 60 কিলোমিটার দূরের বিশালগড় দুর্গে। তাহলেই নিশ্চিন্ত। বিশালগড় অনেক বড় দুর্গ, মজুদ সৈন্য অনেক বেশি, কিন্তু সেই পর্যন্ত পৌঁছানো খুব সহজ নয়। মাত্র 600 সৈন্য তাদের, আর প্রতিপক্ষের হাতে 10,000। নানা মত বিনিময়ে যখন চলছে তখন শিবা খেউর সেখানে উপস্থিত। হঠাৎ উঠে দাঁড়িয়ে বলল, আমার একটা প্রস্তাব আছে। সবাই বলে আমি নাকি রাজা শিবাজির মতো দেখতে। শিবা রাজার পোশাক পরে সহজেই বিজাপুরীদের আমি ধোঁকা দিতে পারবো। ওরা যখন আমাকে নিয়ে ব্যস্ত থাকবে সেই সুযোগে অন্যদের নিয়ে শিবাজি রাজা পালিয়ে যেতে পারবেন। শিবা খেউরের সেই পরামর্শ শুনে স্তব্ধ হয়ে গেল সবাই। সামান্য যে 4জন ব্যতিক্রম, মারাঠা সেনাপতি প্রভু দেশপাণ্ডে তাদের একজন। এমন সম্ভাবনার কথা ভেবেই বিচক্ষণ মানুষটি সেদিন পথের পাশে শিবাকে দেখে এগিয়ে এসেছিলেন। উঠে দাঁড়িয়ে বললেন, কিন্তু শিবা, ধরা পড়লে কি পরিণতি হবে ভেবেছ? মৃত্যু, অম্লান বদনে শিবা খেউর বলল। বিজাপুরী লুটেরাদের হাতে বেঘরে মৃত্যু গ্রামে গ্রামে তো কম হয়নি, নিজের চোখেও দেখেছি। আমার মৃত্যু তবু শিবাজি রাজার জন্য। তাছাড়া আমার ভাই সখারাম তো আছেই, মা বাবা, বাকি জীবনটা তাকে নিয়ে বেঁচে থাকতে পারবেন। আপনারা আপত্তি করবেন না। শেষ পর্যন্ত তাই সাব্যস্ত হলো। তাছাড়া উপায়ও ছিল না। পানহালা দুর্গের পিছনে গভীর জঙ্গল, ভেতর দিয়ে একাধিক পায়ে চলা পথ। এক রাতে বিজাপুরী সৈন্য যখন নিদ্রামগ্ন, অল্প কয়েকজন মাত্র পাহারায়, শিবাজি নিঃশব্দে তার বাহিনী নিয়ে নেমে পড়লেন সেই জঙ্গলের পথে। সংখ্যায় অল্প হলেও পাহারারত বিজাপুরী সেনার নজরে পড়তে কিন্তু দেরি হলো না। অন্ধকারে শিবাজি তার বাহিনী নিয়ে পালাচ্ছেন, মুহূর্তে সাড়া পড়ে গেলেও প্রস্তুত হতে বিজাপুরী বাহিনীর কিছু সময় লাগলো। তারপর ধাওয়া করলো পিছনে। অন্ধকারে কিছু দূর যাওয়ার পর যার নজরে পড়লো তাতে সবাই তো বেজায় খুশি। অশ্বপৃষ্ঠে খোদ শিবাজি জনা কয়েক দেহরক্ষী নিয়ে পালাচ্ছেন। বিশাল বাহিনী নিয়ে তাকে ঘিরে ফেলতে দেরি হলো না। এত সহজে কাজ ছাড়া হবে তারা ভাবতেও পারেনি। তাই ফুর্তি আর ধরে না। শয়তান পাহাড়ি ইঁদুরটাকে পাওয়া গেছে এবার। তাদের সেই আনন্দ অবশ্য মুছে গেল ভোর হবার আগেই। কি সর্বনাশ, এ তো আসল নয়, জাল শিবাজি। রাতের অন্ধকারে শয়তানটা ভালোই ফাঁকি দিয়েছে। সময় নষ্ট না করে সিদ্ধি জোহার তার 10,000 সৈন্য নিয়ে ফের ধাওয়া করলেন শিবাজির খোঁজে। এক রাতে ইঁদুরটা কত দূর যাবে? বিশালগড় পৌঁছানোর আগেই ধরে ফেলা চাই। ভোরের আলোয় ধুলো উড়িয়ে অশ্বারোহী বিজাপুরী সেনার দল ছুটল ঝড়ের বেগে। আগেই বলেছি শিবাজির সঙ্গে তখন মাত্র 600 মতো সৈন্য, তাদের অনেকেই আবার পদাতিক। সুতরাং দুপুরের আগে পবনখিন্দের কাছে তাদের ধরে ফেলল বিজাপুরী সৈন্য। এই যে পবনখিন্দের কাছে বিজাপুরী সেনা তাদের ধরতে পারল, সেটাও মারাঠা বাহিনীর এক দুর্দান্ত চাল। পবন হলো বাতাস, আর মারাঠা শব্দ খিন্দ হলো 2 দীর্ঘ পাহাড় শ্রেণীর মাঝে সরু পথ, অর্থাৎ যে গিরিপথের ভিতর দিয়ে শুধু বাতাসই চলাচল করতে পারে, এতটাই সংকীর্ণ। কোথাও এত সরু, পাশাপাশি জনাতিনেক মানুষ চলতে পারে মাত্র। ঘোড়সওয়ার হলে একজনের বেশি নয়। সেই পবনখিন্দের কাছে পৌঁছে মারাঠা বাহিনীর দায়িত্ব নিলেন সেই প্রভু দেশপাণ্ডে, সঙ্গে 300 পদাতিক। বাকি অশ্বারোহী সৈন্য নিয়ে শিবাজি রওনা হয়ে গেলেন বিশালগড়ের দিকে। অগত্যা সিদ্ধি জোহারের বিজাপুরী সেনা যখন পবনখিন্দের কাছে পৌঁছলো, গিরিপথ আগলে প্রভু দেশপাণ্ডের অসম সাহসী 300 যোদ্ধা। তাদের শেষ না করে এগোবার উপায় নেই। দেখতে দেখতে শুরু হয়ে গেল এক ভয়ানক যুদ্ধ। এক পক্ষের মুহুর্মুহু আল্লাহু আকবর ধ্বনি, অন্য পক্ষের হর হর মহাদেব, জয় মা ভূপালী, গগন বিদারী চিৎকার। অস্ত্র বলতে হাতে শুধু তলোয়ার আর বল্লম। মারাঠারা ছোটখাটো চেহারার মানুষ, তাই 2 হাতে তলোয়ার চালানোয় দক্ষ। অন্যদিকে বিজাপুরী সেনাদের বেশিরভাগই ভিনদেশী, বড়সড় শরীর। ওই সংকীর্ণ গিরিপথে বেপরোয়া তলোয়ার চালাতে তাই যথেষ্ট সমস্যা হচ্ছিল তাদের। একদিকে মাত্র 300 মারাঠা সেনা, অন্যদিকে 10,000 বিজাপুরী সৈন্য। অসম যুদ্ধই বলা যায়। তবু
প্রভু দেশপাণ্ডে তার সেনাদের নিয়ে প্রতিপক্ষকে ঠেকিয়ে রেখেছিলেন পরের দিন পর্যন্ত। দেহে এক বিন্দু রক্ত থাকতে কেউ লড়াইয়ে ক্ষান্ত দেয়নি। শোনা যায় পবনখিন্দের গিরিপথ ভরে গিয়েছিল শুধু রক্ত আর মৃত মানুষের গাদায়। সেনাপতি প্রভু দেশপাণ্ডে সহ 300 মারাঠা সেনার কেউ বাঁচেনি। আসলে সেই শপথ করেই তো সেদিন যুদ্ধে নেমেছিলেন তারা। গোটা যুদ্ধ পরিকল্পনার শেষ পর্বে ঠিক ছিল শিবাজি বিশালগড় পৌঁছে 3 বার তোপধ্বনি করে সংকেত দেবেন। সেই সংকেত পৌঁছেও গিয়েছিল। তবু প্রভু দেশপাণ্ডের নেতৃত্বে পবনখিন্দের মারাঠা সেনারা যুদ্ধে বিরতি দেয়নি। বাগে যখন পাওয়া গেছে যত পারো শত্রু নিপাত করো। তাই যুদ্ধ শেষে যখন পবনখিন্দ গিরিপথ বিজাপুরী সেনার জন্য উন্মুক্ত হলো, তাদের ক্ষয়ক্ষতি অতি ভয়ানক। হতাহতের সংখ্যা কয়েক হাজার। ফের বিশালগড়ের দিকে ধাওয়া করার মতো অবস্থা তাদের আর নেই। বলা যায় এই পবনখিন্দের যুদ্ধ শুধু শিবাজির প্রাণরক্ষাই করেনি, এই যুদ্ধ তার চূড়ান্ত উত্থানেরও শুরু। সেই সঙ্গে বিজাপুর রাজ্যের চূড়ান্ত পতনের সূত্রপাত। এই যুদ্ধের মাত্র কয়েক বছরের মধ্যে মুঘল সম্রাট আওরঙ্গজেবের দখল করে নিয়েছিলেন বিজাপুর রাজ্য।